জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক আজ। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা। গাজা ইস্যুতে নিশ্চুপ মোদিকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। কিউবার জলসীমায় কোস্টগার্ডের হামলায় 4 জন নিহত, আহত 6। যুক্তরাষ্ট্রের নিবন্ধিত স্পিডবোট থেকে ছোড়া হয় গুলি, দাবি হাভানার। তদন্তের ঘোষণা ওয়াশিংটনের। এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত 18, আহত 14। জীবন বাঁচাতে গ্রাম ছেড়েছেন বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তি করাতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থান করছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়া সমুদ্রে ছড়িয়ে পড়েছে মার্কিন পঞ্চম নৌবহরের জাহাজ। ট্রাম্প প্রশাসনের এই বিশাল সামরিক উপস্থিতি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক চাপের মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। তবে বৈঠকের আগে তেহরানকে অর্থনৈতিকভাবে আরও বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিকে, যারা তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে অর্থায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে এই সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন ইরানকে পরমাণু অস্ত্র ও সন্ত্রাসবাদে অর্থায়ন থেকে বিরত রাখতেই পরিচালিত হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। তিনি স্পষ্ট করে বলেন, তেহরান সম্মানজনক কূটনীতির পথে হাঁটতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার টেবিলে বসে আঘাত করতে চায় তবে তাদেরকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী জবাবের মুখোমুখি পড়তে হবে। এত উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়েননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির নির্দেশনায় তারা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান এবং জেনেভা আলোচনায় একটি অনুকূল ফলাফলের অপেক্ষায় আছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র না থাকলেও মজুদ থাকা উপাদানগুলো যে কোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এই অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর লাল গালিচা সংবর্ধনা আর উষ্ণ আলিঙ্গনে তাকে বরণ করে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে মোদীকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সেখান থেকে দুই নেতা যান জেরুজালেমে। জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠকে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির নানা দিক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে যান ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী নিজ ভাষণে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তবে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘ ভাষণের কোথাও গাজায় নিহত হাজার হাজার শিশু ও নিরপরাধ মানুষের কথা একবারও উল্লেখ করেননি। ভারতের জনগণের গভীর সমবেদনা প্রতিটি হারানো প্রাণের জন্য এবং সেই প্রতিটি পরিবারের জন্য যাদের পৃথিবী 7 অক্টোবরের হামাসের বর্বর সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে গেছে। আমরা আপনাদের ব্যথা অনুভব করি, আমরা আপনাদের শোকের অংশীদার। এই মুহূর্তে এবং পরবর্তী সময়েও ভারত দৃঢ় প্রত্যয়ের সাথে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। নেসেটে ভাষণ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়। মোদী বিশ্বের প্রথম নেতা যিনি এই সম্মাননা পেলেন। ইসরায়েলের প্রতি মোদীর এমন অবস্থানকে নেতানিয়াহু প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন। নিজ ভাষণে তিনি বলেন, ভারত কোনো অজুহাত না দিয়েই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে।
ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালানো ইসরায়েল থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব, ঠিক তখনই দেশটিতে সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের এই সফরের লক্ষ্য কৌশলগত, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। তবে সফরটি এমন এক সময় হচ্ছে যখন ভারত সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণ নীতির নিন্দা জানিয়ে শতাধিক দেশের সঙ্গে একটি বিবৃতিতেও সই করেছে। সবশেষ 2017 সালে দেশটিতে সফর করেন মোদী। আবারও তার সফর জন্ম দিয়েছে নানা সমালোচনার। প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লির ঔপনিবেশিক পররাষ্ট্রনীতিও। প্রধানমন্ত্রীর এমন ইসরায়েল প্রীতি নিয়ে ক্ষুব্ধ ভারতের নাগরিক সমাজের একাংশ, বিভিন্ন সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে 2 দেশের আলোচনা চলমান রয়েছে। এছাড়া গত বছর দেশ দুটি নতুন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করেছে। এমনকি মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়েও আলোচনা চলছে। ইসরায়েল চায় ভারতীয় অবকাঠামো কোম্পানিগুলো তাদের দেশে বিনিয়োগ করুক। একই সঙ্গে বিদ্যমান নিরাপত্তা চুক্তি হালনাগাদ করার পরিকল্পনাও রয়েছে। মোদী সরকারের সময় থেকে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। 2024 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতীয় কোম্পানিগুলোর অস্ত্র সরবরাহ নিয়েও বিতর্ক তৈরি হয়। বিশ্লেষকদের মতে মোদীর বিজেপি সরকার ভারতের হিন্দু জাতীয়তাবাদী পরিচয়কে জোরালো করে ইসরায়েলের ইহুদি রাষ্ট্র ধারণার সঙ্গে আদর্শগত মিল খুঁজে পায়। সূর্যাস্তের ঠিক আগে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে শিশুরা। একসময় রোজা রাখলে বাবা মা উদ্গ্রীব হয়ে থাকতো তাদের ইফতারে কি খাওয়াবে তা নিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারানো এতিম এই শিশুদের কাছে এখন সেগুলো কেবলই স্মৃতি। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবু শিবিরের ফাঁকা জায়গায় সারিবদ্ধ হয়ে বসে পড়ে শত শত ফিলিস্তিনি এতিম শিশু। তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ ইফতার। খেজুর, গরম খাবার আর মিষ্টি দিয়ে রোজা ভাঙার সেই মুহূর্তে ক্লান্ত মুখে ফুটে ওঠে সামান্য হাসি, যেন যুদ্ধের অন্ধকারে এক চিলতে আলো। أنا فقدت والدي بهذا الحرب بقصف. أنا اليوم في مخيم أيتام، ما كنتش أتوقع ولا يوم في حياتي إنه أنا أصير يتيمة وأقعد مع سفرة مع الأيتام. ইফতারের পর পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত। শিশুদের কেউ হাততালি দেয়, কেউ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আয়োজকদের ভাষায় এটি শুধু ইফতারের আয়োজন নয়, বরং মানসিক সান্ত্বনা, সহমর্মিতা আর ঐক্যবদ্ধ থাকার বার্তা। বারবার বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা বিধ্বস্ত ভবনে আশ্রয় নেয়া এই শিশুদের জন্য এমন আয়োজন কিছুটা স্বাভাবিকতার অনুভূতি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। এদিকে গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝে ইফতার করছেন বাসিন্দারা। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর এটিই তাদের প্রথম রমজান। ভাঙা দেয়াল, ছিন্ন বিচ্ছিন্ন বাড়ির পাশে বসে চলছে ইফতার, কিন্তু বিশ্বাস আর ধৈর্য আঁকড়ে ধরে তারা অপেক্ষা করছে এক শান্ত সকালের। স্থানীয় সময় বুধবার সকালে কিউবার উত্তর উপকূলের ভিলা ক্লারা প্রদেশের কায়ো ফালকোনেসের কাছে সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোটের। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, উপকূলরক্ষীরা পরিচয় জানতে এগোতেই স্পিডবোট থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলিতে স্পিডবোটে থাকা 4 জন নিহত এবং 6 জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। হাভানার দাবি, গোলাগুলিতে কিউবার সীমান্তরক্ষী নৌযানের কমান্ডারও আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিক। কিউবা বলছে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। বেশিরভাগই অপরাধমূলক ও সহিংস কার্যকলাপের সঙ্গে জড়িত বলেও জানানো হয়। তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদে জানানো হয়, স্পিডবোটের আরোহীরা সন্ত্রাসী কার্যক্রম চালানোর উদ্দেশ্যে কিউবায় যাচ্ছিলেন। স্পিডবোট থেকে রাইফেল, বিস্ফোরক ডিভাইস, বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। মার্কিন নীতি নির্ধারকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। অনেকেই হতাহতদের আসল পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন সরকারের সঙ্গে এই অভিযানের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্বভাবে যাচাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আমাদের কাছে যেসব তথ্য আছে তারা বেশিরভাগই কিউবা কর্তৃপক্ষ সরবরাহ করেছে। আমি হাভানায় আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। স্পিডবোটে কারা ছিল, তারা আদৌ মার্কিন নাগরিক কিনা এ বিষয়ে আরো তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। দ্রুত এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারব।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি যখন বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক তখনই চীন সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্শ। বুধবার স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান তিনি। সফরের শুরুতেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মের্শ। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। সেখানেই আসে সফরের সবচেয়ে বড় ঘোষণা। বৈঠক শেষে মের্শ জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। বলেন, এমন সফর কতটা ফলপ্রসূ হতে পারে এই চুক্তিই তার প্রমাণ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্বস্তিকর বিষয়গুলো এড়িয়ে যাননি মের্শ। গত বছর চীনের সাথে জার্মানির যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জার্মান চ্যান্সেলর সরাসরি জানিয়েছেন, বাজার ব্যবস্থায় সমতা ফেরাতে বেজিংকে আরও স্বচ্ছ হতে হবে। জবাবে শি জিনপিংও দুই দেশের মধ্যে কৌশলগত বিশ্বাস ও খোলাখুলি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন ভাষণ। রেকর্ড 1 ঘন্টা 40 মিনিট দীর্ঘ এ ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, স্বাস্থ্য ও অভিবাসন খাতে দুর্গতি, অরক্ষিত সীমান্ত সহ অশান্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্বিতীয় মেয়াদে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু তার নেতৃত্বে ডেমোক্র্যাটদের হাতে ধ্বংসপ্রাপ্ত যুক্তরাষ্ট্র 1 বছরের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প কংগ্রেসে যে ভাষণটি দিয়েছিলেন সেটি বার্ষিক ভাষণ হলেও এবারই প্রথম তিনি স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিলেন। ট্রাম্প বলেন, রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ প্রবণতা কমেছে। ক্ষমতা গ্রহণের প্রথম 10 মাসে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা সহ 8টি যুদ্ধ বন্ধের দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিংবা মেক্সিকোর মাদক সম্রাট যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর কেউ ছাড় পাবে না। ভাষণে অভিবাসন প্রত্যাশীদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কোনো অবৈধ বিদেশিদের নয়, তার সরকারের উচিত নিরাপত্তা ও উন্নয়ন সাধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথাই প্রথম চিন্তা করা। ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া আমেরিকা সুরক্ষা আইনটি উচ্চকক্ষে পাশ করাতে সিনেটরদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমানকে গ্রেফতার করে ক্যাপিটল হিল পুলিশ। দক্ষিণ মিনিয়াপলিসের বাসিন্দা আলিয়া কংগ্রেস ওমেন ইলহানের অতিথি হিসেবে চেম্বার হাউসের গ্যালারিতে বসা ছিলেন। চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইস এজেন্টদের সাথেও বিবাদে জড়ান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার গভর্নর এভিগেইল স্প্যানবার্গার বলেছেন, অ্যাপস্টেইনের ফাইল ধামাচাপা দেওয়া, ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি, এমনকি ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন 2 নাগরিকের নিহত হওয়ার ইস্যুটি এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট। ইরান সম্পর্কেও ট্রাম্পের বক্তব্য ছিল অস্পষ্ট। ট্রাম্পের ভাষণের সময় ক্যাপিটল হিলের বাইরে তার বিরোধিতায় শত শত মানুষ সমাবেশ করেছে। সেখানে ডেমোক্র্যাট আইন প্রণেতারাও উপস্থিত ছিলেন।